আরানকে দেখে মাহের হকচকিয়ে গেল। সূর্য কি আজ উঠেছে? তা না হলে আন্ডার ওয়ার্ল্ডের গ্রেট মাফিয়া কিং তাজবীর ওরফে হার্ট সার্জন ডাক্তার আনান আজ আমার বাড়িতে কীভাবে? আনান বিরক্ত হয়ে চর শব্দ করে বলল, একদম ঢং করবি না তো, এমনিতেই সব এলোমেলো লাগছে। আদনানের কথা ভুরু মৃদু কুঁচকে তাকিয়ে বলে, তোর এলোমেলো লাগছে? লাইক সিরিয়াসলি? আনান চুল ঠিক করতে করতে বলল, কেন, আমি কি মানুষ না? না বলিনি। আচ্ছা বাদ দে, আগে বল কি হয়েছে। আনান আশপাশ করতে করতে দুপুরের পর থেকে হয়ে যাওয়া সব ঘটনা খুলে বলল। মায়ের হা হয়ে গেল সব শুনে। এক পর্যায়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে আনানের কথা শুনে। আনান বিরক্ত হয়ে আবার রাতের কথাগুলো বলল। মায়ের সব শুনে পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা ফুটে উঠল। তোকে হাসতে বলিনি, উপায় চেয়েছি। কি করব তা বল। তুই আমার পুরো মস্তিষ্ক দখল করে আছে। মাহের মুচকি হেসে বলে, মস্তিষ্ক দখল করলেও এখন সে তোর পুরো মন দখল করে আছে। ডিয়ার হার্ট সার্জন, আপনার পুরো হার্ট জুড়ে তুর রেহমানের বিচরণ আপনি চাইলেও তাকে সরাতে পারবেন না। মিস্টার তাজবীর তাজওয়ার আনান ওরফে 3 কিলোমিটার নামের অধিকারী। হোয়াট রাবিশ! ফালতু কথা কম বক। আমার কথা যদি ফালতু হয় তো তুই 2 দিন সুখ নিয়ে যাস না। এই 2 দিন তুই দেখ মেয়েটাকে তোর মনে পড়ে কি না। প্রয়োজনে তুই 2 দিন হাসপাতালে যাস না। নিজের কমফোর্ট জোনের মধ্যে থাক তাজবীর হয়ে। আমার বিশ্বাস তুই পারবি না। আনান জেদ ধরে বলে, ওকে দেন ফাইন, পারবো কি না দেখা যাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ? 2 দিন? 4 বছরের মতো যাক ফি আমানিল্লাহ দোস্ত। আনান কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে বের হয়ে গেল। মাহের মুচকি হেসে বলে, তুই 2 দিন থাকতে পারবি না। 2 দিনের কথা তোর চোখে ঘুম উড়ে নিয়ে গেছে এই মেয়ে, আর আজও তোকে ছুঁয়ে দিয়ে মাতাল করে দিয়েছে। কিভাবে থাকবি তুই? উফ, একদম থাকতে পারবি না। 2 দিন তো অনেক দূরের কথা, আজ রাত থাকতে পারবি কি না সেটাই চিন্তার বিষয়। পাথর ফেটে গাছ উঠে গেছে, এখন শুধু ফুল ফোটা বাকি, আর সেই ফুলের নাম হলো তুর রেহমানি। তুর বসে বসে পড়ছে, আর এই পড়া দেখে মাদার ক্রিস্টোফার ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এই মেয়ে আবার কি হলো, হঠাৎ পড়ছে? কোনো না কোনো সমস্যা তো আছে। মাদার ক্রিস্টোফার তুরের মাথায় হাত বুলিয়ে আদুরি গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? হঠাৎ লেখাপড়া করতে বসলি, শরীর খারাপ লাগছে? তুর কিছুক্ষণ তাকিয়ে থেকে মাদারকে জড়িয়ে ধরে বলে, আম্মা আমার ভালো লাগছে না, পেট ব্যথা করছে, বমি আসছে। মাদার ক্রিস্টোফার নিজের মাথা চাপড়ে মনে মনে বলল, জানতাম আমার মেয়ের শরীর খারাপ না করলেও পড়তে বসবে না। এই এলিয়েন নিয়ে আমি কোন ঘুরে যাব গড। মাদার ক্রিস্টোফার তুরিকে উঠিয়ে ভাত খাইয়ে দিল, আর ভাত খাওয়ার মাঝে ভাতের মধ্যে ওষুধ খাইয়ে দিল যাতে তুর বুঝতে না পারে। তুরকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। 10-15 মিনিট পর তুর ঘুমিয়ে গেল। মাদার ক্রিস্টোফার তুরকে বুকে জড়িয়ে কেঁদে উঠল। এই একটা মেয়ের জন্য সে বেঁচে আছে। কোনো মতে এই মেয়েটাকে ছেড়ে থাকতে পারবে না। মেয়েটাকে একটু উদাস দেখলে কলিজা ছিঁড়ে যায়। কিভাবে তাকে ছাড়া দূরে থাকবে? উফ, এই মেয়েটাকে ছাড়া বাঁচা দায়। মাদার ক্রিস্টোফার তুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ঘুম নেই আনানের চোখে। আজ 5 বছর পর গিটার হাতে নিল। আনানের জীবনে গান এমন একটা জায়গা জুড়ে ছিল যেখানে গান গাওয়ার সময় আশেপাশে সব ভুলে যেত। আজ 5 বছর পর গিটার হাতে তুলে নিল তুর নামক মেয়েটাকে মস্তিষ্ক থেকে ছুঁড়ে ফেলার জন্য। গিটারের টুংটাং শব্দ তুলতেই আনার গিটার বাজাতে গিয়ে অন্যমনস্ক হয়ে গেল। আর চোখের সামনে ভেসে উঠল বিকেলের ঘটে যাওয়া
তুরের বাচ্চামো কথা। একটা ব্রণের জন্য তুর কিভাবে ছেলেটাকে মেরে দিল সেই কথা মনে পড়তেই আনান হেসে উঠল। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, আনানের সর্বনাশ আর মাহেরের পৌষ মাস। মাহের একটু পর পর কল দিয়ে জিজ্ঞেস করছে তুরের কথা মনে পড়ছে কি না। আনান যা একটু ভুলতে চেষ্টা করছে তাও মাহের দিচ্ছে না। শেষ না পেরে আনান ফোন সুইচ অফ করে দিল। আর মোবাইলের সুইচ অফ দেখে মায়ের হেসে লুটোপুটি খাচ্ছে। আনান পুরো রাত নির্ঘুম কাটিয়ে দিল। আর এই দিকে মধ্যরাত থেকেই তুরের জ্বর এসেছে। মাদার ক্রিস্টোফার পাগল প্রায়। মাত্রাতিরিক্ত জ্বরের কারণে ভোরের দিকে তুরে হসপিটালে ভর্তি করানো হয়। তুরের সেন্স নেই বলেই চলে। মাদার ক্রিস্টোফার কান্নায় ভেঙে পড়েছে। তুর তার একমাত্র সম্বল, যাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন তিনি। চার্চের অধীনে যে খ্রিস্টান স্কুলে মাদার ক্রিস্টোফার শিক্ষকতা করেন সেখানে সব শিক্ষক হাসপাতালে উপস্থিত হলেও কারণ কারো অজানা নয় তুর মাদার ক্রিস্টোফারের জন্য কি। তুরকে চার্চের সবাই অনেক স্নেহ করে। সকাল প্রায় 10:30। ক্যাথি আর স্টেলার তুরের খবর পেল, তাও ফাদ্রি ছেলে ম্যাথিউর কাছ থেকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল সুখনীরে, কারণ সুখনীর হচ্ছে তুরের দ্বিতীয় পরিবার। সুখনীরে সবাই শুনে অস্থির হয়ে পড়ল। তবে বাস্তবতা তাদের এমন এক পরিহাস, তারা যেতে পারছে না। আর যাবেই বা কী করে? তাও তো অন্যের অধীনে থাকে। স্টেলা আর ক্যাথি হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর এদিকে আনান নিজের সাথে নিজে যুদ্ধ করে হেরে গেল। শেষে না পেরে রওনা দিল সুখনীরের উদ্দেশ্যে। ডাক্তার তুরকে পর্যবেক্ষণ করে কিছু টেস্ট করতে দিয়েছে। তুরের জ্বর মাত্রাতিরিক্ত, তাই তুরকে জ্বর কমানোর জন্য ইঞ্জেকশন পুশ করেছেন। মাদার ক্রিস্টোফার পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। স্টেলার আর ক্যাথি চেষ্টা করে শান্ত করতে পারছে না। তুরের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, প্রায় পুরো মুখ রক্তিম কৃষ্ণচূড়ার মতো হয়ে গেছে। কেউ মেনে নিতে পারছে না এত চঞ্চল মেয়ে এইভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে। মাদার ক্রিস্টোফার বারবার ডাক্তারকে রিকোয়েস্ট করছে যাতে তুরকে ঠিক করে দেয়। আনান গাড়ি পার্ক না করে দৌড়ে সুখনীরে প্রবেশ করল। বাচ্চারা আর প্রবীণদের একসাথে বসে থাকতে দেখে সেই দিকে এগিয়ে গেল। চারদিকে চোখ বুলিয়ে তুরকে খুঁজল, কিন্তু কোথাও দেখতে পেল না। আনান ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। আনানকে দেখে প্রবীণদের মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। আনান সবার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে দাদু? আজ সবাই একসাথে এক জায়গায়, আর তোমাদের চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? সবাই যেন আনানের এই কথার অপেক্ষায় ছিল। প্রবীণদের মধ্যে মহিলাদের সবার চোখ ছলছল করছে। কালকে দাদুটা মলিন হয়ে বলল, আমাদের বড় নাতিনটা অবস্থা ভালো না দাদু ভাই। কাল মাঝরাতের পর থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, যার ফলে ভোর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দেখো, জীবনটা এমন এক জায়গায় এসে পড়েছে, গিয়ে দেখার ক্ষমতাটুকু নেই। দাদুর কথায় আনানের কলেজা মুচুতে উঠল। আশপাশ করতে লাগলো আনান। তুরের এই অবস্থা, আর আমি জানি না। ও শিট। আনান ঘন ঘন চুলের মধ্যে হাত চালিয়ে আবার মুখে ঘাম মুছে নিল। দাদুর সামনে হাঁটু গেড়ে বসে দাদুর হাত দুটো হাতে মুঠো নিয়ে বলল, দাদু তুমি কি জানো তুরকে কোন হসপিটালে নেওয়া হয়েছে? প্লিজ জানলে বলো, আমি যাব ওখানে। দাদু প্রশান্তির হাসি হেসে চোখ বুলালো, যার ফলে চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল। দাদু আনানের হাত শক্ত করে চেপে ধরে বলল, দাদু ভাই, আমাদের বড় নাতিকে মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওইখানে আছে আমাদের তুর। আনান দাদুর হাত ধরে বলল, টেনশন করো না,
ও আমার হাসপাতালেই আছে। দাদু, তোমরা এইখানেই থাকো আর দূরের জন্য দোয়া করো। আমি তোমাদের দূরের খবর জানাবো, আর পারলে বিকালে এসে তোমাদের নিয়ে যাব। আনারের কথায় সবাই খুশি হয়ে গেল। সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছে যাতে তুর সুস্থ হয়ে যায়। আনান কোনো রকম দৌড়ে বেরিয়ে পড়ল শুকনির থেকে। তাড়াতাড়ি গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। আধা ঘন্টা রাস্তা 10 মিনিটের মধ্যে পার করে দিল আনান। কোনো রকম দৌড়ে হাসপাতালে ঢুকলো। সবাই হাঁ করে তাকিয়ে আছে ডাক্তার আনানের দিকে। উস্কো খুস্কো চেহারা, এলোমেলো চুল, ট্রাউজার আর সাদা একটা টি শার্ট পরা। দৌড়ে হাসপাতালে ঢুকছে আনান। দৌড়ে রিসিপশনে গিয়ে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, তোর রেহমানিকে কোথাও রেখেছেন? রিসিপশনে বসে থাকা মেয়েটা হতচকিয়ে গেল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, স্যার, তোর মেহরানিকে 104 নম্বর কেবিনে রাখা হয়েছে। আনান রাগে কটমটো করে তাকিয়ে বলল, এখন এই মুহূর্তে তাকে স্পেশাল কেবিনে রাখার ব্যবস্থা করুন। ডাক্তার আজাদ আর ডাক্তার লিসাকে ফোন করে আসতে বলো, অ্যান্ড মেক শিওর কাজটা যেন তাড়াতাড়ি হয়। আনান উত্তরের অপেক্ষা না করে ছুট লাগলো 104 নম্বর কেবিনের দিকে। 104 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো আনান। স্টেলার ক্যাথি তাকে দেখে হা হয়ে গেল। আনান তাদের ক্রস করে কেবিনে ঢুকে পড়ল। ডাক্তার জামান আনানকে দেখে বলল, স্যার আপনি? আনান ভুরু কুচকে তাকিয়ে বলে, রিপোর্ট দেখাও। আর অবস্থা কেমন দেখলে? কি সমস্যা? কেন এমন হয়েছে? কি কি ওষুধ দিয়েছ? কতক্ষণ আগে দিয়েছ? আর এখনও জ্ঞান ফিরছে না কেন? ডাক্তার জামান কনফিউজড হয়ে গেছে কোন প্রশ্নের উত্তর দিব তা ভেবে। আনান রাগে মৃদু চিৎকার করে বলল, সমস্যা কি? মুখ নেই বলার? ডাক্তার জামান ভয় পেয়ে বলল, স্যার, মাত্রাতিরিক্ত জ্বরের কারণে সেন্সলেস হয়ে গেছে, তাই জ্বর কমানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে। পেশেন্টের শরীর খুব বেশি দুর্বল, তাই স্যালাইন দেওয়া হয়েছে। সিজন চেঞ্জ সময় এমন হয়, তাই জ্বর এসেছে। জ্বর প্রায় কমে এসেছে, কিছুক্ষণ পরই জ্ঞান ফিরবে। আনান রিপোর্টটা দেখতে দেখতে বলল, গুড, এখন যেতে পারো। আনান কিছুক্ষণ দূরের দিকে তাকিয়ে রইল। জেগে থাকলে এতক্ষণ আমাকে কতই না কথা শুনিয়ে দিত, আর এখন কেমন নিস্তেজ হয়ে আছে আদরিনী। আনান রিপোর্ট দেখে ক্যাবিনের বাইরে এসে দাঁড়ালো। ক্যাথি আর স্টেলারকে ডাকলো। তুরের সাথে কে কে এসেছিল? ক্যাথি মাদারের দিকে তাকিয়ে বলল, মাদার, ক্রিস্টোফার এসেছে। আর কে এসেছে তা তো জানি না। মাদারকে জিজ্ঞেস করলে বলতে পারবো, কিন্তু উনি সেই সিচুয়েশনে নেই স্যার। আনার কিছু না বলেই মাদার ক্রিস্টোফারের কাছে গিয়ে হাঁটু গিরে বসে বলল, মাদার, আমি ডাক্তার আনান। মাদার ক্রিস্টোফার চোখ মুছে বলল, সান প্লিজ সেভ মাই ডটার। আনান চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করলে, চিন্তা করবেন না, তুই ঠিক হয়ে যাবে। একে তো সিজন চেঞ্জ, তার উপরে অতিরিক্ত জ্বরের কারণে এমন হয়েছে। মাদার ক্রিস্টোফার ডুকরে কেঁদে উঠে বলল, সত্যি ঠিক হয়ে যাবে? আমার তুর ঠিক হয়ে যাবে? তাড়াতাড়ি করে ঠিক করে দাও। আমার তুর আমার কাছে ফিরিয়ে দাও। আই প্রমিস, তুমি যা চাইবে তাই দেব, শুধু আমার তুর আমার কাছে ফিরিয়ে দাও। সকালে কিছু খায়নি আমার তুর, আজ আমাকে আম্মা বলে জড়িয়ে ধরেনি। আমার তুরকে আগের মতো করে দেও সান, প্রে ফর হার মাদার। আনান উঠে দাঁড়ালো। ডাক্তার লিসা আর আজাদ প্রায় দৌড়ে কেবিনের সামনে এলো। দুজন নার্স এসে আনানকে জিজ্ঞেস করলো, স্যার, পেশেন্টের কোথায় শিফট করব? আনান ভুরু কুচকে তাকিয়ে বলো, 4 তলায় আমার কেবিনের পাশে কেবিন 205-এ শিফট করার ব্যবস্থা করো, অ্যান্ড বি কেয়ারফুল। ওকে স্যার। আনান ডাক্তার লিসাকে উদ্দেশ্য করে বলল, তোর যে কয়দিন এখানেই আছে সে কয়দিন আপনি আর কোথাও ডিউটি করবেন না। আপনি 24 ঘন্টা দূরে দেখাশোনা করবেন, আর আমি তো আছি। ডাক্তার লিসা অবাক হয়ে গেল। এই প্রথম ডাক্তার আনানকে কারো যেন এতটা ডিসপারেট দেখাচ্ছে।
লিসা কোনো রকম কৌতূহল দমিয়ে রেখে বলো, ঠিক আছে স্যার। আনান বাইরে সবাইকে উদ্দেশ্য করে বলো, আপাতত আপনারা ভিড় কমিয়ে ফেলুন। পেশেন্টের আগে থেকে সুস্থ আছে, তাই আর বাড়ির লোক ছাড়া সবাই এখন আসতে পারেন। এইটা হাসপাতাল, তাই ভিড় করা ঠিক হবে না। আনানের কথায় সবাই সহমত পোষণ করল। আনান স্টেলা আর ক্যাথিকে থাকতে বলল, আর সবাই মাদার ক্রিস্টোফা থেকে বিদায় নিয়ে চলে গেল। তুরকে স্পেশাল ক্যাবিনে শিফট করা হলো। আনা ছাড়া তুরের ক্যাবিনে কোনো পুরুষ ডাক্তারকে অ্যালাউ করছে না আনান। কিছুক্ষণ আগেই তুরের জ্ঞান ফিরছে। মাদার ক্রিস্টোফার তুরকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে কেঁদে উঠল। স্টেলা আর ক্যাথি দাঁড়িয়ে কাঁদছে। তুর কিছুক্ষণ তাকিয়ে থেকে দুর্বল গলায় বলল, আম্মা, আমাদের ঘরে রং বদলে গেছে কেন? বিছানা এত ছোট হলো কেন? মাদার ক্রিস্টোফার মৃদু হেসে বলল, আমার মা অসুস্থ হয়ে গেছে, তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিছানা ছোট হয়নি মা। আনান দরজার বাইরে থেকে তুরকে দেখে প্রশান্তির হাসি হাসল। তুর চিন্তিত হয়ে বলল, স্টিলের কেতলি কাঁদছে কেন আম্মা? মাদার মুচকি হেসে বলল, তাদের দুষ্ট বেস্ট ফ্রেন্ড অসুস্থ, তাই কাঁদছে। তোর মাথা কাত করে নিজের হাতের দিকে তাকিয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, এই হিজাবের পিন হাতে কেন? ডাক্তারগুলা অন্যের খাতা খুঁটে পাশ করেছে, নইলে হিজাবের পিনে হাতে কেন দিছে? এটা খোলা, আমার ব্যথা লাগছে। তুর উঠে বসতে চাইল। ডাক্তার লিসা তুরকে উঠে বেডের সাথে আধশোয়া করে বসালো। তুরের মাথায় হাত বুলিয়ে বলল, এইটা হিজাবের পিন না, এটা ক্যানোলা। এতে তোমার হাত ইঞ্জেকশনের পুশ করা হয়, স্যালাইন দেওয়া হয়। তুর ভুরু কুঁচকে তাকিয়ে বলে, রক্ত চুরি করা হয়, তাই না? ডাক্তার লিসা তুরের কথা ভ্যাকাচাকা খেয়ে গেল। তুর মাদার ক্রিস্টোফারের দিকে তাকিয়ে কৌতূহলে বলল, আমার ডাক্তারগুলো চোর হয় জানো আম্মা? শকুনিরে একটা চোর ডাক্তার থাকে, ওইটাও হাড় চুরি করে। ওটা নাম প্যাকেট করা নান রুটি, নিজেকে হার্ট সার্জন বলে দাবি করে। বেটা খচ্চর চোর। আনান আজ রাগ করছে না, বরং তৃপ্তির হাসি হাসছে। ক্যাথি আর স্টেলা ভয়ে শেষ। আনান যে বাইরে দাঁড়িয়ে আছে তা দুজন দেখছে। আনান ধীর পায়ে ক্যাবিনে ঢুকলো। তুর কথা বলতে বলতে আনানের দিকে চোখ যেতে হাত উঁচিয়ে ইশারা করে বলল, আম্মা দেখো চোরটা। আম্মা, এই ব্যাটা নিশ্চয় হাড় চুরি করতে এসেছে। ডাক্তার লিসা হাঁ করে তাকিয়ে আছে। আনান ভুরু কুচকে তাকিয়ে আছে। মাদার ক্রিস্টোফার তুরের দিকে তাকিয়ে বলো, মা, উনি তো ডাক্তার, উনি তোকে দেখছে, তাই পচা কথা একদম বলবে না। তুর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার আম্মা পটিয়েছে দেখছি, নান রুটি কোথাকার। আনান মুচকি হেসে বলো, তোমার এখন প্রপার রেস্টে থাকা দরকার, তাই কোনো দুষ্টুমি করবে না। বললেই হলো আমি ঘুমালে হাড় চুরি করবেন, তা আমি ভালোই জানি। চোর ডাক্তার, নান রুটি। আনান কিছু না বলে মুচকি হেসে ডাক্তার লিসাকে উদ্দেশ্য করে বলো, লিসা, আপনি একটু বাইরে আসুন। আনান বের হয়ে গেল। আনানের পিছনে পিছনে বেরিয়ে এলো ডাক্তার লিসা। তুর কিছুক্ষণ তাকিয়ে থেকে বলো, বেটার প্রেমিকা মনে হয়, লুচু পোলা। ডাক্তার লিসা বাইরে এসে বলল, স্যার, এই তুর মেয়েটাকে কিছু বললেন না কেন? দেখছেন কি বেয়াদব। আনা রেগে হাত মুঠো করে আছে। ডাক্তার লিসা আবার বলো, কি চিপস চিন্তাধারা। আনান রেগে হাত মুঠো করে দাঁত চেপে বলল, তো তাকে নিয়ে আজে বাজে কথা বলার আগে ভেবে বলবে। সে আর 5টা স্বাধীন পেশেন্ট নয়, মিস তুর রেহমানি হচ্ছে উডবি মিসেস তাজবি তাজওয়ার আনান। সো রেসপেক্ট দিয়ে কথা বলবেন। ডাক্তার হা হয়ে তাকিয়ে আছে। উডবি মিসেস তাজবি তাজওয়াফ
আনান ডাক্তার লিসার বুকটা মোচড় দিয়ে উঠল। আনানের জন্য তার মনে সুপ্ত কিছু অনুভূতি ছিল যা এখন এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ডাক্তার লিসা মাথা নিচু করে আনানের সামনে থেকে চলে গেল। আনান রাগে থরথর করে কাঁপছে। পারলে এই মুহূর্তে লিসাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু নিজের বানানো রুলসে এগেনস্টে যাওয়া আনানের ব্যক্তিত্বের মধ্যে পড়ে না। আনান কতক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে শান্ত করল, এরপর ধীর পায়ে তুরের ক্যাবিনে প্রবেশ করল। আম্মা, ও আম্মা, এখানে থাকুম না, দেখো 11:30 বেজে গেছে, মাসা শুরু হবে, চলো না বাড়ি যাব। এই সাদা কালো দুনিয়া বিরক্ত। মাদার ক্রিস্টোফার মাথায় হাত দিয়ে বসে আছে। ক্যাথি দূরের দিকে তাকিয়ে বলল, কাল দেখিস, আজ না তোর, আজ এখানেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোর আজ না, কাল দেখিস, আমি ডাউনলোড করে রাখবো। তোর রেগে গিয়ে বলো, তুই বান্দর চুপ থাক। স্টিলের কেতলি দুটাই আমার শত্রু, কথা বলবি না। মাদার ক্রিস্টোফার তুরের মাথা পেঁচানো ওড়নাটা আর একটু ঠিক করে দিয়ে বলো, আমার মাটা বড় হয়ে খুব বেশি আদুরে, সে কেন বুঝে না তার শরীর খারাপ? তাকে এমন দেখলে তার আম্মা খারাপ লাগে তো। তোর মা, কাল চলে যাব, কাল দেখো, আজ না। মাদার ক্রিস্টোফার এর কথা তোর শান্ত হয়ে গেল। ক্যাথি আর স্টেলার বাসা থেকে কল এসেছে, তাই দুজন চলে গেছে। আমার ট্রাউজার পকেটে দুহাত গুজে হেলান দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে। তোর কিছুক্ষণ আনানকে দেখে চোখ কুচকে তাকালো, আবার নিজের দিকে তাকিয়ে পায়ের ওপর রাখা চাদরটা গায়ে জড়িয়ে নিল। আনান কিছুটা অবাক হলো তুরের এহেন কাণ্ডে। তুর মাদার ক্রিস্টোফার এর পাশ ঘেঁষে বসে বলে, তুমি আমাকে এভাবে নিয়ে এলে কেন আম্মা? প্লাজো আর টি শার্ট পরা সবার সামনে ছিলাম, ছি। মাদার ক্রিস্টোফার হতাশ হয়ে বলে, তোর সেই অবস্থায় ছিলে না যে চেঞ্জ করবো, আর এই ড্রেস তো খারাপ লাগছে না মা, সমস্যা কি? তোর জেদ ধরে বলে, আমাকে আমার কাপড় চোপড় এনে দাও, আমার হিজাব এনে দাও, আমি এগুলো পরে থাকবো না, এগুলো তো ঘুমানোর সময় পরি, সবাই কি বলবে, ছি। পরে এনে দিব, ক্যাথি বিকেলে আসবে, তাকে সব আনতে বলবো। সব বাদ, আমাকে হিজাব এনে দাও, দেখো ডিসকাউন্ট দিচ্ছে, তাই হিজাব পিনবা। এই কেন লাগ না 10 লাখ, এগুলো 3টা হলেই চলবে, এইগুলো হিজাব পিনের মতো। ওই যে আজকের প্যাকেট ছাড়া নান রুটিকে বললে দিবে, তাই তুমি আমার হিজাব এনে দাও আম্মা, নইলে এখনই বাড়ি চলে যাব। তুরের কথা আনান বিষম খেল। মাদার ক্রিস্টোফার তুরের জেদের কাছে হেরে গিয়ে শেষে চেষ্টা করে বলো, আমি তোকে কার কাছে রেখে যাব মা? তুই একা হয়ে যাবি, একা বোরিং লাগবে। তোর নাকচ করে বলে, আমি এখন বড় হয়ে গেছি আম্মা, একদম বিয়ে দেওয়ার মতো বড় হয়ে গেছি, আমি একা থাকতে পারবো। নান্ডুটিকে জিজ্ঞেস করো আমি বড় কি না, সেও বলবে আম্মা আমি বোর হব না, তুমি নিয়ে আসো না। এই ওড়না আমার গলা পেঁচিয়ে যাচ্ছে তো। মাদার ক্রিস্টোফার তুরের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আনান হাঁ হয়ে তাকিয়ে আছে, বিয়ে দেওয়ার মতো বড়, লাইক সিরিয়াসলি? মাদার ক্রিস্টোফার তুরের মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালো। আনন্দ দেখে সোজা হয়ে দাঁড়িয়ে সামনে এগিয়ে আসলো। মাদার ক্রিস্টোফার আনানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সন, আমি আমার সবচেয়ে প্রিয় মূল্যবান আমানত তোমার কাছে দিয়ে যাচ্ছি, আমি আসার আগ পর্যন্ত তার দায়িত্ব তোমার। আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি সন? আনান মুচকি হেসে মাথা নিচু করে বলল, মাদার, আপনার দেওয়া আমানতের খেয়াল আমি আজীবন রাখবো, যেখানে মাত্র 8 ঘন্টা কোনো ব্যাপার না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনার বিশ্বাস রাখার দায়িত্ব এই তাজবির তাজওয়াফ আনান নিল। মাদার ক্রিস্টোফার তৃপ্তির হাসি হেসে বেরিয়ে পড়ল। আনান তুরের সামনে গিয়ে বসে বলল, হিজাবের জন্য এমন করছো কেন? হিজাব না পড়লে কি হয়? হ্যাঁ? তোর ভুরু কুচকে চোখ ছোট ছোট করে বলো, আমি যদি ভুল করে ঘুমিয়ে পড়ি তখন ওড়না সরে গিয়ে চুল দেখা গেলে তো সমস্যা হবে। আপনি জানেন না হুজুর কিছু শিখায় নাই? আফসোস হচ্ছে হুজুর আপনাকে মানুষ করতে পারে নাই। আনান থ মেরে দাঁড়িয়ে আছে। এই মেয়ে তাকে সত্যি উল্টো পাল্টো করে দিল। দিবে কি? অলরেডি দিয়েছে।
তোর কিছুক্ষণ চিন্তা করে আবার বলল, এইবার বুঝতে পেরেছি আপনি তো ছেলে, তাই বলেনি। শুনুন, মেয়েদের চুল দেখা যাওয়া ভালো না, বাইরের মানুষ চুল দেখলে গুনাহ হয়। আরান কিছুক্ষণ ভেবে বলল, বুঝলাম, এজন্য তুমি হিজাব পরে থাকো। আবার না। আবার না কেন? হুজুর বলেছে ঘোমটা দিয়ে রাখতে, তাই ঘোমটা দিয়ে রাখি। ছোট থাকতে পারতাম না, তাই তো আম্মা হিজাব পরিয়ে দিত। এখন তো অভ্যাস হয়ে গেছে। আনান মুচকি হেসে বলল, ঠিক আছে, বুঝতে পারলাম। তোর ভুরু কুচকে তাকিয়ে আছে আনানের দিকে। আনান তোরের তাকানো দেখে বলল, কি সমস্যা, কিছু বলবে? তোর মুখ বেঁকিয়ে বলে, আপনার সাথে তো আমার ভেজাল চলতেছে। তাহলে এতক্ষণ কথা বললেন কেন? সরি বলেন নাই? আনান ঠোঁট প্রশস্ত করে হাসল। তোর আনানের হাসি দেখে চোখ রাঙিয়ে দিল। আনান ভয় পাওয়ার মতো করে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। তোর আনানের ভয় পাওয়া দেখে খিলখিল করে হেসে উঠল। আনান দূরের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে ভাবছে, এইভাবে হাসলে আমি আজীবন ভীতু সেজে থাকবো আদরিনী। তোর হাসি থামিয়ে বলল, আমি রাগ করিনি কিন্তু। আনান অবাক হয়ে তাকিয়ে বলল, মানে? তোর মুচকি হেসে বলে, আমার আম্মা বলেছে যারা তোমাকে না বুঝে কষ্ট দিবে তাদের উপর রাগ করা কিংবা রেগে থাকা বোকামি। আমি তো বোকা নই, তাই আমার রাগ পড়ে গেছে। আনান অবাক হয়ে গেছে। তোর আসলে বাচ্চা স্বভাবে, পবিত্র একটা মন নিয়ে গড়া এই মেয়ে। তার মধ্যে কোনো ভেজাল নেই, বরং একরাশ বাচ্চা মেয়ার চঞ্চলতা ভরা। তোর হাতের দিকে তাকিয়ে আনানের দিকে তাকালো। আনান তোরের হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তোর ঠোঁট ফুলিয়ে বলে, হাত ব্যথা করছে। আপনার এই প্রেমিকা কত মোটা ক্যানোলা না কি যেন এইটা দিয়েছে, দেখুন কেমন ফুলে গেছে। আনান যেন ছাটকা খেলো। প্রেমিকা? এই মেয়ে কাকে প্রেমিকা বানাচ্ছ? আল্লাহ! আনান নিজেকে সামলে নিয়ে বলো, আমার প্রেমিকা মানে কি বলছো তুমি? তোর ঠোঁট ফুলে রেখে বলো, ওই যে ডাক্তার লিসা ছিল সে আর কি। আনান নিজের মাথা চাপড়ে পড়ল। হায় খোদা, ভাগ্যিস মহিলা ডাক্তার আর এগুলো দেখেনি, নয়তো বলতো আপনার প্রেমিকা সমহার আমাকে সুই ফুটিয়ে দিয়েছে। তোর আনানের দিকে তাকিয়ে বলো, কি বিড়বিড় করছেন? না কিছু না, কিন্তু ডাক্তার লিসা আমার প্রেমিকা না, বরং এখানকার ডাক্তার। ও আচ্ছা, কিন্তু এখন ওই সুইটা খুলে দিন, আমি একদম সুস্থ। দেখুন, সুই না খুলে দিলে সরি অ্যাকসেপ্ট করব না, পরে কিন্তু রেগে গিয়ে হৃদয়ের মতো মেরে দিব। আনান ফিক করে হেসে উঠল। তোরের হাত ধরে কেননা খুলতে গেলে তোর হাত সরিয়ে বলে, হাসলেন তো মানুষের মতো লাগে, কিন্তু হাসেন না কেন নানটুটি? আনান মুচকি হেসে বলে, হাসির কারণটা এতদিন ছিল না তাই। আনান তোরের দিকে তাকিয়ে বলে, তোর আমার চোখের মধ্যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ? দেখো। তোর কৌতূহলে আনানের চোখের দিকে তাকিয়ে প্লাস চিহ্ন খুঁজতে লাগলো। আনানি ফাঁকে তোরের হাতে ব্যান্ডেজ খুলে ক্যানোলা খুলে দিল। তোর বিরক্ত হয়ে বলল, এখন কি চোখ খুলে হাতে নিয়ে প্লাস চিহ্ন খুঁজবো? এতবার চোখ পিটপিট করলে কেমনে খুঁজবো? গাঁজাখোরের মতো চোখ দুটো মার্বেল হয়ে গেছে। তোরের কথা আনান ফ্রিজ হয়ে গেছে। এত মেয়ে তার চোখের প্রেমে পড়ল, ইভেন এখনও পড়ে, কিন্তু যাকে ভালোবাসে তার কাছে এই চোখের গাঁজাখোরের চোখের মতো। সিরিয়াসলি আনানের বাইরে তোর এত সম্মান ইজ্জত দিয়ে কি হবে? তুই তোর ঘরের রানীর কাছে গাঁজাখোর, বদলোক, খচ্চর আর নানরুটি হয়ে থাকবি, যার কোনো মান সম্মান নেই। তোর বিরক্ত হয়ে বসে আছে, হঠাৎ হাতের দিকে তাকিয়ে বলে, ওই নানরুটি দেখেন, সুইটা নাই, কিন্তু কই গেল? আনান হতাশ হয়ে বলে, তুমি যখন গাঁজাখোর টাইপের চোখের মধ্যে প্লাস খুঁজতে ব্যস্ত ছিলে তখন খুলে ফেলেছি। তোর উৎফুল্ল হয়ে বলে, বাহ, জীবনে প্রথম কোনো চোরের গুণ দেখলাম। জিও নানরুটি জিও। আনান মলিন হেসে বলল, ভাগ্যে সেই গুণ চোখে পড়েছে। আমার চোখ জোহরি চোখ। কিন্তু আপনি আজ প্যাকেট হয়ে এলেন না কেন? বাসা প্যাকেট সব খুলে দিয়েছেন নাকি? আনান্তরের প্রশ্ন মাথা চুলকে হেসে উঠে বলে, একটা কঠিন বিষয় বুঝতে পারার পর খুশির চোটে প্যাকেট পড়তে ভুলে গেছি। তোর কিছুক্ষণ আনানের হাতে ঘড়ির দিকে তাকিয়ে থেকে মন খারাপ
করে রইল। আনার তাকিয়ে আছে। তুরের মন খারাপ করে থাকা আনারে একটু ভালো লাগছে না। মেয়েটা কয়েকদিনের ব্যবধানে জীবনের বিশেষ একটি অংশ হয়ে গেছে। এত বাচ্চা মেয়ে, এত চাঞ্চল্যতা তার মধ্যে, সে পুরো আমার বিপরীত। তবু কেন ভালোবাসি তাকে, উত্তর জানা নেই। তবে খুব করে বুঝতে পারছি এই মেয়েটাকে ছাড়া আমার চলবে না। একদম চলবে না। আনান দূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? এই হাসপাতালে টিভি নেই কেন? একটা টিভি থাকলে কি ক্ষতি হতো? এত গরিব হলে হাসপাতাল দিলেন কেন? নিশ্চয় কিপটা হারামি টাইপের মালিক। দেখছেন বিছানাগুলো কত ছোট ছোট। শালা বদখচ্চর, সামনে পেলে চুল ছিঁড়ে দিতাম। আনান বিষম খেলো, খুব বাজেভাবে বিষম খেলো। কোনো রকম পাশের টেবিল থেকে পানি নিয়ে ঢক ঢক করে পুরো পানি শেষ করে। দূরের দিকে তাকিয়ে ভাবছে, ভাগ্যিস জানা নেই হাসপাতাল আমার। তাহলে চুল একটাও থাকতো না। হাসপাতালের টিভি আর বড় বিছানায় নিয়ে কি হবে? রোগীর সাথে 14 গোষ্ঠী কি থাকবে নাকি? ভাগ্য করে একটা মেয়েকে ভালোবাসলাম যে মিনিটে মিনিটে ভুল করে মারার প্ল্যান করে। মাফিয়া বউ, পুরো মাফিয়া কুইন। লোকটা ঠিক বলে, বাইরে বাঘ হলে ঘরে বাঘিনীর কাছে বিড়াল হয়ে থাকতে হয়। তোর দরজার দিকে তাকিয়ে ভুরু কুচকে আছে। কিছুক্ষণ পর ডাক্তার আর নার্স আসছে আর উকি মেরে তুরের দিকে তাকিয়ে আবার চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে তুর তা লক্ষ্য করছে। তুর আনানের দিকে তাকিয়ে দেখে আনান তার দিকে তাকিয়ে আছে। তা দেখে তুর বিরক্ত হয়ে বলে, আমাকে দেখা শেষ হলে একটা প্রশ্নের উত্তর দিন তো। তুরের কথা আনান হকচকিয়ে গেল। বলো, কি প্রশ্ন? তুর আনানের দিকে হালকা ঝুঁকে ফিসফিস করে বলে, কিছুক্ষণ পর পর কিছু ডাক্তার আর নার্স এসে উকি দিয়ে আমাকে দেখে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে তারা ভুল করে আমাকে মালিকের বউ ভাবছে। এমনভাবে তাকাচ্ছে যেন আমি অসুস্থ হয়ে সেলিব্রিটি সেজে বরের হাসপাতালে ভর্তি হয়েছি। এরা এমন করছে কেন? আনান তুরের কথা শুনে বাঁকা হেসে মনে মনে বলো, তোমার ধারণা ঠিক উঠবে মিসেস তানজিব তাজর আনান। তুমি এই হাসপাতালের মালিকের আদুরি নিব। তাই তো সবাই তোমাকে এক পলক দেখার জন্য মরিয়া হয়ে কাজ ফেলে ছুটে আসছে। তুই আনানের দিকে তাকিয়ে আনানকে ধাক্কা দিয়ে বলে, আব্বে কই হারাই যাচ্ছেন? আনান মুচকে হেসে বলে, তোমাতে। তুর প্রচণ্ড বিরক্ত হয়ে বিছানা মাথা এলিয়ে দিল। আনান তুরের কপালে হাত দিয়ে দেখে আবার গা গরম হয়ে আসছে। আনান তুরের দিকে তাকিয়ে বলে, মহারানী, আপনার আবার জ্বর আসছে, উঠুন ওষুধ খেয়ে নিন। তুর বিরক্ত হয়ে বলল, আমি ওষুধ খাই না, পারলে খাওয়ার জন্য মিষ্টি কিছু নিয়ে আসুন। আমার মুখ তেতো হয়ে আছে, তাই কথা বলতে পারছি না। আনান অবাক হয়ে তাকিয়ে আছে। কথা বলতে পারছে না? তাই এতক্ষণ তো কথা বলছে। যদি কথা বলতে পারতো তাহলে কি অবস্থা হতো? আনান মোবাইল বের করে তুরের জন্য মিষ্টি আর চকলেট অর্ডার করলো। তুর চোখ বুজে শুয়ে আছে। একটু পর তুরের জন্য খাবার এলো। একটা নার্স আনার তুরে অগোচরে মিষ্টির মধ্যে ওষুধ দিয়ে দিল। নার্স তুরকে উঠিয়ে দিল। তুর একটা মিষ্টি মুখে দিয়ে পানি খেয়ে আবার শুয়ে পড়ল। নার্স চলে যাওয়ার পর আনান তুরের দিকে পূর্ণ দৃষ্টি দিল। আনানের মনে সুপ্ত ইচ্ছা জাগলো তার প্রিয়তমার মাথা হাত বুলিয়ে দেওয়ার। কিছুক্ষণ পর তুর ঘুমিয়ে পড়ল। আনান উঠে তুরের দিকে ঝুঁকে তুরের গালে স্পর্শ করে মুচকে হেসে বলল, নতুন একটা গল্প হবে, পুরোটা জুড়ে তুমি রবে। হয়তো একটু এলোমেলো হবে, তবুও ভীষণ প্রিয় হবে। গল্পতে যে তুমি রবে। মুচকে এসে তুরের কপালে ভালোবাসা পরশ এঁকে দিল। এতবার তুরের হাত নিজের হাতের মুঠি নিয়ে তাকিয়ে আছে তুরের দিকে। চোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়েছে আনান। আর তার প্রিয়তমাকে আলগে হাতে বুকে জড়িয়ে নেওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। তুরের বিছানার পাশে হাঁটু গেড়ে বসে তাকিয়ে থাকতে থাকতে আনানের চোখ লেগে গেল। প্রায় ঘণ্টাখানেক পর মাদার ক্রিস্টোফার কেবিনে প্রবেশ করলো। কেবিনে ঢুকে আনানের দিকে ভুরু কুচকে তাকালেন। আনান তুর হাত ধরে ঘুমিয়ে আছে। মাদার ক্রিস্টোফার তার দিকে স্মিত হেসে বলল, আমার দেওয়া আমানতের খেলাপ আজীবন রাখতে বলেছ সন। জীবনে এতগুলো অধ্যায় পার করেও যদি এই কথার অর্থ না বুঝতে পারি তাহলে পুরো জীবনটা বৃথা যেত। কিন্তু আমার দেওয়া আমানত সামলাতে তোমাকে কাঠখড় পোহাতে হবে সন।
মাদার ক্রিস্টোফার মুচকি হেসে ধীর পায়ে তুরের মাথার কাছে গিয়ে ওড়না ঠিক করে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। আনানের পাশে এসে আনারের মাথায় হাত বুলিয়ে ডাকল, সন উঠো। আনান মাথা উঠিয়ে মাদারের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে বসলো। মাথা ক্রিস্টোফার মুচকি হেসে বলে, দুপুর হয়ে গেছে, ফ্রেশ হয়ে প্রে করে এসো। আমি লাঞ্চ নিয়ে এসেছি, আজ না হয় একসাথে খাওয়া দাওয়া করবো। আনান মুচকি হেসে মাথা নাড়ালো। তুরের দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে পড়ল কেবিন থেকে। মাদার ক্রিস্টোফার আনানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, নিঃসন্দেহে তোমাকে বিশ্বাস করা যায়, আর যাই হোক মানুষ চিনতে আমার কোনো ভুল হয় না। আনান তার ক্যাবিনে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তুরের ক্যাবিনে প্রবেশ করলো। তখন মাদার তুরকে খাওয়ানোর চেষ্টা করছে। আনান তা দেখে এগিয়ে এসে চেয়ারে বসলো। তুর বিরক্ত হয়ে আনানের দিকে তাকিয়ে বলে, আম্মা, এই নানরুটি এখানে কি করে? সারাক্ষণ এখানে কি এর কোনো কাজ নাই? আনান অসহায় দৃষ্টিতে তুরের দিকে তাকিয়ে আছে। নিশ্চিত মেডিকেলে থাকা অবস্থায় কোনো মেয়ের বদদোয়া পড়েছিল। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলে, ডাক্তার মানুষ হয়তো আসছে মা। তুর চোখ ছোট ছোট করে বলে, এই নানরুটি তো হাড়ের ডাক্তার, জ্বরের ডাক্তার তো না। তাহলে আমার কেবিনে কি করে? হাসপাতালের মালিক এসব কামচোরকে হুদায় বেতন দিচ্ছে। আম্মা, আমি শিওরই বেটার কাজের ভয় এখানে লুকিয়ে আছে। আনান পারছে না কেঁদে ভাসাতে। হুদা বেতনভোগী আর কামচোর উপাধি পেলেও আর কি কি বাকি আছে আল্লাহ জানে। মাদার ক্রিস্টোফার আনানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এইভাবে কথা বলে না মা। আর হার্টের ডাক্তার হলে কি হয়েছে? সাধারণ ব্যাপারগুলো সব ডাক্তার জানে। আনান মুচকি হেসে বলে, সমস্যা নেই মাদার, ওকে ছোট মানুষ তাই বুঝতে পারেনি। ছোট মানুষ শুনে তুই রেগে গেল। রেগে ফোঁস করতে করতে বলে, একদম ছোট বলবেন না, আমি মোটেও ছোট নই। ঠিক বয়সে বিয়ে হলে আমার ছেলে মেয়ে আপনার বয়সী হয়ে যেত, আর একবার ছোট বলে খুন করে দেব। বেটা খচ্চর বদলোক। আনান পুরো বেকুব হয়ে বনে গেল। ঠিক বয়সে বিয়ে হলে ছেলে আবার মেয়েও আমার বয়সী হতো, আল্লাহ কি দিয়ে বানাইছো এরে। মাদার ক্রিস্টোফার অপ্রস্তুত খেয়ে গেল। তার মেয়ের মুখ সামলানো বড় কঠিন কাজ। কখন যে এর বুঝবুদ্ধি হবে জিসে ভালো জানে। মাদার ক্রিস্টোফার কথা ঘুরানোর জন্য তুরের মুখ জোর করে ভাত পুড়ে দিল। তুর বিরক্ত হয়ে মুখ কুঁচকে ফেলল। মাদার ক্রিস্টোফার তুরকে ভাত খাইয়ে দিচ্ছে। আনান তা দেখে তাকিয়ে আছে। মনে পড়ছে পুরনো আবছা কিছু সোনালি স্মৃতি, যখন তার মা তাকে এভাবে খাইয়ে দিত। কত না সুন্দর ছিল সেই দিনগুলো। একটা ঝড়ে পুরো দুনিয়া ঘুরে গেল আনানের। এসব কথা চিন্তা করতে করতে আনানের চোখ ভিজে উঠল। মাদার ক্রিস্টোফার আনানের দিকে তাকিয়ে বুঝতে পারল হয়তো আনান তার মাকে মিস করছে। মাদার ক্রিস্টোফার আনানকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার ছেলের মতো, তাই কিছু মনে করো না, আমি তোমাকে খাইয়ে দিই। আনানের চোখ আবার ভিজে উঠল। তুর মুখের ভাত শেষ করে মাদার ক্রিস্টোফার দিকে তাকিয়ে বলে, এই ছেলে একদম সুবিধার না, আমার সব কিছুতে ভাগ বসায়। প্রথমে আমার সুখের নীড়ে ভাগ বসিয়েছে, এরপর আমার দাদা দাদুর মধ্যে ভাগ বসিয়েছে, এখন আমার আম্মার মধ্যে ভাগ বসাচ্ছে নানরুটি খচ্চর। এরপর আমার জামাই আর ছেলে মেয়েদের মধ্যে ভাগ বসাতে আমি দিবই না। তুরের কথা আনান ফিক করে হেসে দিল। মাদার ক্রিস্টোফার নিজে হেসে উঠল। তুর মুখ ফুলিয়ে বসে আছে। আনান মাদার ক্রিস্টোফার দিকে তাকিয়ে বলো, আমাকে এত কথা বলছে, তাই এখন থেকে আমিও আম্মা রাখবো আর সব কিছুতে ভাগ বসাবো। আম্মা, আমাকে খাইয়ে দাও তো। তুই রেগে তাকিয়ে আছে। বেটা, তোকে আমি পরে দেখে নিব। তোকে যদি আমি শুকনির থেকে বিদায় না করতে পারি তো আমিও তোর রেহমানি না। বিদায় করতে না পারলে হাত মুখ বেঁধে উত্তম কেলানি কেলাবো। আমার আম্মাকে আম্মা ডাকা না, দেখবি এই তোর কী জিনিস। প্যাকেট করা নানরুটি, চোর খচ্চর বদলোক, চুল ছেড়ে টাক করে দেব। আনান তুরের দিকে তাকিয়ে থেকে তুর তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আনান মাদারের অগোচরে চোখ টিপ দিয়ে বলল, আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, মুখের ভাত শেষ করো। তুর হতচকিয়ে গিয়ে বলে, আমি কারোর সাথে কথা বলি না। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলে, এসব কথা এখন থাক, দেখি হা করো। আনানকে মাদার ক্রিস্টোফার খাইয়ে দিচ্ছে আর আনান তৃপ্ত করে খাচ্ছে। পাশে বসে তুর রাগে ফুঁসছে। খাওয়া দাওয়া শেষ করার পর তুর আনানকে কেবিন থেকে বের করে দিল। মাদার ক্রিস্টোফার তুরের
ড্রেস আর হিজাব নিয়ে এসেছিল, তাই তুর ওয়াশরুমে গিয়ে চটপট চেঞ্জ করে সুন্দর করে হিজাব বেঁধে নিল। মাদার ক্রিস্টোফার চেয়েছিল বিকেলে চলে যেতে, যেহেতু তুর মোটামুটি সুস্থ, কিন্তু আনান যেতে দেয়নি। মাদার ক্রিস্টোফার এরপর আর কিছু বলেও নি।